This conference will now be recorded. ইনফাকশন পড়া হচ্ছে এখন নেক্রোসিস। হোয়াট ইজ নেক্রোসিস মনে আছে তোমাদের? কেউ কি বলতে পারবে নেক্রোসিস? বা ভুলে গেছো? ভুলে গেছি স্যার। ভুলে গেছো তো? ভুলে কেমন? নেক্রোসিস ভুলে গেলে কিভাবে হবে? নেক্রোসিস বললে তো হবে না। Spectrum of morphological changes that follow cell death in living tissue, largely resulting from progressive degradation of injured or lethally injured cell. এটা হচ্ছে নেক্রোসিস। তাহলে এখন একটা এরিয়া নেক্রোসিস এরিয়া ইসকেমিক নেক্রোসিস। ইসকেমিক মানে হচ্ছে ব্লাড ভেসেলের সাথে রিলেটেড অক্সিজেন সাপ্লাইটা কম হবে। তো অবস্ট্রাকশন অফ দি ব্লাড ভেসেলস হলে সেখানে এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস হবে। দি প্রসেস ফরমেশন অফ ইনফার্ক্ট, ফরমেশনটা হচ্ছে ইনফাকশন। কি কজ হতে পারে? এটা ডেফিনিশনে বলা হচ্ছে যে অবস্ট্রাকশন, সেটা ভেনাস ড্যামেজ হতে পারে অথবা আর্টেরিয়াল অবস্ট্রাকশন হতে পারে। আর্টেরিয়াল অবস্ট্রাকশন কজটা কি? ডিউ টু থ্রোম্বোসিস, এম্বোলিজম, অ্যাথেরোমা অথবা প্রেসার ফ্রম টিউমার অথবা টাইটলি ফিটিং প্লাস্টার অর টর্নিকেট যদি অনেকক্ষণ যেমন থাকে তাহলে সেটা অবস্ট্রাকশন হলে প্রক্সিমাল এরিয়াতে নেক্রোসিসটা হবে। আর অবস্ট্রাকশন অফ ভেনাস ড্রেনেজ এক্সাম্পল হচ্ছে mesenteric venous thrombosis leading to intestinal infarction, strangulation of the hernia, torsion of the testes. এটা হচ্ছে obstruction of the venous। আর 99% infarct formation হয় thromboembolic events. Almost all are the result of arterial obstruction. 99% হচ্ছে thromboembolic, তারপর থ্রোম্বোএম্বোলাস দেওয়া মানে থ্রোম্বাস ফর্মেশন হবে, রিচার্জ হয়ে অ্যাম্বুলাস হবে। অ্যাম্বুলাসটা যে কোনো একটা ভেসেলসে যে অবস্ট্রাকশন করবে সেটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে এই ফাংশনটা 99% হচ্ছে থ্রোম্বোএম্বোলিক ইভেন্টস। টাইপস অফ ইনফার্ক্ট, ইনফার্ক্টটা কয় ধরনের হতে পারে? একটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের উপর বা কালারের উপরে। হোয়াইট ইনফার্ক্টস অথবা রেড ইনফার্ক্টস। হোয়াইট ইনফার্ক্ট যেটা, এটা হচ্ছে anemic occurs in solid organ with arterial occlusion, obstruction. The heart, spleen, kidney এসব এরিয়াতে সলিড অর্গান গুলোতে হবে হোয়াইট ইনফার্ক্টস। আর রেড ইনফার্ক্ট যেটা occurs with venous obstruction, যেমন ওভারাইন টর্শনের জন্য লুজ টিস্যুতে যেটা সেটা হতে পারে। আর ডুয়েল সার্কুলেশন যেসব অর্গান গুলোতে আছে এটা জিজ্ঞেস করা হয় ভাইভাতে। ডুয়েল সার্কুলেশন যেখানে লাংস, স্মল ইন্টেস্টাইন এইসব এরিয়াতে ভেনাস অবস্ট্রাকশন হয়ে ইনফেকশন হতে পারে। বেজ অন ডিউরেশন, ডিউরেশন হচ্ছে ওল্ড এবং রিসেন্ট। ওল্ড এবং রিসেন্ট এই দুটো হচ্ছে ডিউরেশন। আর ইনফেক্টিভিটি বা ইনফেকশনের উপরে যেটা সেটা হচ্ছে সেপটিক অথবা ব্লার্ড, এই দুই ধরনের। এখানে একটা ডায়াগ্রামেটিক দিচ্ছি কিভাবে প্যাথোজেনিক সিকোয়েন্স অফ ইভেন্টস অফ ইনফেকশন কিভাবে হচ্ছে ইনফেকশনটা। ডেথ অফ ইনজুরড সেল, নেক্রোসিস অফ টিস্যু, progressive autolysis of necrotic tissue and hemolysis of RBC. Acute inflammatory reaction initially marked polymer infiltration, later on macrophage. After also demyelination phase carried by the macrophage, bilirubin and hemocyanin are produced locally. Infarct is firm and dull yellow in color, surrounded by red zone of inflammation. Necrosis হবে, inflammation হবে, inflammatory cell গুলো আসবে। Symptoms of the infarct become white in color, progressive ingrowth of granulation tissue, later on infarct organized into fibrous scars and finally show the Highley changes. এটা হচ্ছে pathology sequence of infarction যেটা হচ্ছে ওইটা necrosis হতে শুরু করে লাস্টে fibrotic changes হয়ে যাবে। কমন একটা ইনফেকশন হচ্ছে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা তোমরা জানো। এগুলি যেটা হচ্ছে তোমার
খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অ্যাকুট মাইওকার্ডিয়াল ইনফার্কশন। মেডিসিনে তোমাদের তোমরা অনেক পেশেন্ট দেখতে পারবে। ল্যাবরেটরি একটা মাইওকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্ট আসলে সেই ল্যাবরেটরি ডায়াগনোসিস তুমি কিভাবে করবা, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থাকে, রিটেনে অনেক সময় দেওয়া হয়। ফার্স্ট যেটা, যে কোনো একটা পেশেন্ট আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রিটা নেয়। এই ক্ষেত্রে যে ক্লিনিক্যাল হিস্ট্রিটা, ফার্স্ট একটা চেস্ট প্যান্টের হিস্ট্রিটা দিবে পেশেন্ট, কত খুব একটা হিস্ট্রিটা দিবে। তারপরে যে কোনো চেস্ট প্যান্টের রোগী আসলে প্রথমে কিন্তু ইসিজি করতে হবে, এটা মাস্ট। তারপরে হচ্ছে ইসকেমিক ইসিজি অ্যাবনরমালিটি, ইসিজি তারপর আমরা ইসিজি করবো। চেস্ট প্যান্টের রোগী আসলে প্রথমে আমরা একটা ইসিজি করবো, ইসিজি অ্যাবনরমালিটি দেখবো। এরপরে আমরা অন্যান্য টেস্ট গুলো করবো। অন্য টেস্ট গুলো বলতে আমরা কার্ডিয়াক, এই ক্ষেত্রে যেটা আমরা কার্ডিয়াক এনজাইম গুলো করে থাকি। এনজাইমের উপর ডিপেন্ড করে কখন ইনফার্কশন হয়েছে সেটা আমরা বের করতে হবে। তাহলে একটা ল্যাবরেটরি কখন যেটা আমরা হিস্ট্রি নিয়ে একটা চেস্ট প্যান হিস্ট্রি নিয়ে পেশেন্ট আসবে, সেখানে আমরা ইসিজিটা করব এবং কার্ডিয়াক এনজাইমটা করব। ইসিজি অ্যাবনরমাল চেঞ্জ হবে ইসিজিতে, আর কার্ডিয়াক এনজাইম গুলা ইনক্রিজ হবে, লেভেলটা ইনক্রিজ হবে। ইসিজিতে আমরা কি পাবো, ইলেকট্রোকার্ডিওগ্রাফির উপরে আমরা কি পাবো? প্যাথোলজি কিউ ওয়েভ ইন্ডিকেটস ট্রান্সমুরাল মাইওকার্ডিয়াল ইনফার্কশন, আর কিউ ওয়েভে যদি অ্যাবনরমালিটি হয় সেটা হলো ট্রান্সমুরাল মাইওকার্ডিয়াল ইনফার্কশন। আর এসটি সেগমেন্ট এবং কিউ ওয়েভ চেঞ্জেস উইদাউট কিউ ওয়েভস ইন্ডিকেটস সাব এন্ডোথেলিয়াল ইনফার্কশন। এটাতে ইসিজি দেখে এটা আমরা করতে পারি। আর এনজাইম যেটা আইসো এনজাইম যেটা আমরা করি, যেটা এনজাইম অফ দি ক্রিয়েটিন কাইনেস, এএসটি, এলডিএস, এইগুলি আমরা করে থাকি। ক্রিয়েটিন কাইনেসটা স্টার্ট হবে কখন? ক্রিয়েটিন কাইনেসটা স্টার্ট হবে 4 to 6 আওয়ার্স এর ভিতরে। ক্রিয়েটিন কাইনেস স্টার্ট হবে, পিক হবে 12 আওয়ার্স। তাহলে আমরা যে একটা পেশেন্টের ব্যথা কখন শুরু হয়েছে এবং কখন আমরা টেস্টটা করলাম সেটা দেখে আমরা বলতে পারবো যে এখন কোন টেস্টটা আমরা করলে পজিটিভ পাবো বা ইনক্রিজ পাবো। যেমন 4 to 6 আওয়ার ভিতরে আসলে সেটা আমরা ক্রিয়েটিন কাইনেসটা পাবো, স্টার্ট হবে, এবং 12 আওয়ার্স এর ভিতরে আসলে পিকে থাকবে ক্রিয়েটিন কাইনেসটা, এবং 40 to 72 আওয়ার্স এর ভিতরে এটা ফল করবে। তাহলে এরপরে আসলে সেটা আমরা ক্রিয়েটিন কাইনেসটা করার দরকার নেই, কারণ সেটা ফল করে যাবে। ক্রিয়েটিন কাইনেস এমবি, যা সিকে এমবি যেটা আমরা বলি, is more specific for myocardial damage. AST যেটা SGOT আগের নাম ছিল AST, সে AST টা আমরা রাইজ হবে এটা 12 আওয়ার্স, আফটার 12 আওয়ার্স রাইজ হবে। তাহলে 12 আওয়ার্স এর পিকে থাকবে হচ্ছে ক্রিয়েটিন কাইনেস, এবং AST টা 12 এর রাইজ হওয়া শুরু হবে আফটার ইনফার্কশন, এবং পিকে হবে 1 থেকে 2 দিনের ভিতরে সেটা পিকে হবে। তাহলে আমরা বলতে পারি যে একটা ফল করবে হচ্ছে উইদিন 3 to 4 উইকস এর ভিতরে। তাহলে আমি যদি 12 আওয়ার্স এর করি টেস্টটা করি, তখন আমি সিকে বা ক্রিয়েটিন কাইনেসটা ইনক্রিজ পাবো, আর সিকে আর এএসটি যেটা তখন সেটা রাইজ করে সামান্য বাড়া শুরু করবে। আর একদিন বা 2 দিনের পরে যখন আমরা করব, সিকেটা ফল করবে, ক্রিয়েটিন কাইনেসটা ফল করবে, এবং এএসটিটা পিকে পাবো সেটা। এলডিএস টা রাইজ করা শুরু করবে 12 আওয়ার্স। তো 12 আওয়ার্স রাখবে, এবং 2 to 3 ডেজ এটা পিকে যাবে। তাহলে পরবর্তী দেরি করে আসলে সেখানে সেই অনুযায়ী আমরা টেস্ট গুলো করবো, কার্ডিয়াক এনজাইম গুলো করবো। তবে মেন রিমেন এলিভেটেড ফর উইকস অর মোর। আদার্স বায়োকেমিক্যাল টেস্ট যেটা, সেটা হচ্ছে রুটিন ব্লাড টেস্টটা করবো, সেখানে ডাব্লিউবিসি টোটাল ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে যেটা করবো, সেখানে কোনো প্যাথোলজি, অন্য কোনো প্যাথোলজি পাই কিনা সেটা দেখতে হবে, ইডি বানাতে হবে, কার্ডিওমায়োগ্রাফি দেখতে হবে, কার্ডিয়াক ডিজিজটা দেখতে থাকতে পারে। আর স্ক্যানিং যেটা, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলোগ্রাম। এই হচ্ছে তোমার ইনফার্কশন। ইনফার্কশন থেকে এখানে প্রশ্ন যেটা রিটেনে আসে সেটা হচ্ছে যে ল্যাবরেটরি ডায়াগনোসিসটা। এরপরে সব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা কোশ্চেন থাকে এবং রিটেনে থাকে, এবং ভাইভাতেও বেশি জিজ্ঞেস করা হয় সব থেকে, বিশেষ করে ডেফিনিশন, তারপরে জিজ্ঞেস করা হয় ক্লাসিফিকেশন, আর একটা জিজ্ঞেস করা স্টেজ গুলা। ফার্স্ট হচ্ছে শকের ডেফিনিশনটা কি।
widespread hypoperfusion of cells and tissue due to reduction either cardiac output or in the effective circulating blood volume. এটা হচ্ছে reduction either cardiac output or effective circulating blood volume. কার্ডিয়াক আউটপুটটা রিডাকশন হবে অথবা সার্কুলার ব্লাড ভলিউমটা ডিক্রিজ করবে। সেক্ষেত্রে সেখানে শকটা হবে টিস্যুতে, হাইপোপারফিউশন হবে এবং টিস্যু এখানে ব্লাড সাপ্লাইটা পাবে না। এটা ক্লাসিফিকেশন কি হতে পারে? কার্ডিওজেনিক শক, হাইপোভলিউমিক শক, সেপটিক শক। কার্ডিওজেনিক শক যেটা, সেটা কি কি কারণে কার্ডিওজেনিক শক হতে পারে? এমআই, যেটা মাইক্রোরেজিন ইনফার্কশন আগে আমরা বলছি, ventricular rupture, arrhythmia, cardiac tamponade, pulmonary embolism. এরপর আসো হাইপোভলিউমিক টেনশন। আচ্ছা, কার্ডিয়াক শকটা কিভাবে হচ্ছে, মেকানিজমটা কি? এখানে যে এমআই যেটা বললাম, ভেন্ট্রিকুলার রাপচার বললাম, অ্যারিথমিয়া, কার্ডিয়াক ট্যাম্পোনেট, পালমোনারি এমবোলিজম। মেকানিজম যেটা হচ্ছে ফেলিওর অফ কার্ডিয়াক পাম্প owing to intrinsic myocardial damage. মাইক্রোরেজিন ড্যামেজটা হচ্ছে এক্সটেন্সিভ প্রেসার অবস্ট্রাকশন অফ আউটফ্লো। এটা হচ্ছে কার্ডিওশকের মেকানিজম যেটা। আর হাইপোভলিউমিক শক যেটা কি কারণে হতে পারে, নামে বোঝা যাচ্ছে হাইপোভলিউমিক শক। এখানে হিমোরেজ হতে পারে, ফ্লুইড লস হতে পারে। ফ্লুইড লসটা যেটা বার্নসে হয়, ট্রমাতে হয়, ডায়রিয়া, ভমিটিং, এইসব ক্ষেত্রে হাইপোভলিউমিক শকটা হবে। ইনএডুকেট ব্লাড অর প্লাজমা ভলিউম, এটা হচ্ছে মেকানিজম অফ হাইপোভলিউমিক শক। এরপর আসো সেপটিক শক, এটা ইম্পর্টেন্ট। এটা মাইক্রোওয়েভ ইনফেকশন, ওভারঅল মাইক্রোওয়েভ ইনফেকশন হতে পারে, এন্ডোটক্সিক শক, কমন গ্রাম পজিটিভ সেপ্টিসিমিয়া, ফাঙ্গাল সেপসিস, ফাঙ্গাসের মাধ্যমে হতে পারে, সুপার অ্যান্টিজেন। এইগুলি হচ্ছে সেপটিক শক। মেকানিজমটা কি হতে পারে? সেপটিক একটা সেপটিক শকের মেকানিজম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, রিটার এবং ভাইবা দুটাতেই আসে। ওভারওয়েলমিং মাইক্রোওয়েভ ইনফেকশন, এন্ডোটক্সিক শক, গ্রাম পজিটিভ শক, ফাঙ্গাল সেপসিস, তারপরে সুপার অ্যান্টিজেন। আর মেকানিজম হচ্ছে পেরিফেরাল ভাসোডাইলেশন এন্ড পুলিং অফ ব্লাড, এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন বাই ইনজুরি হতে পারে। তারপরে হচ্ছে লিউকোসাইট ইনডিউস ড্যামেজ, ডিআইসি, decimated international population, activation of cytokine cascade. স্টেজ অফ শক, শকের তিনটা স্টেজ, একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ স্টেজ, আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজ, আরেকটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। প্রোগ্রেসিভ, নন প্রোগ্রেসিভ স্টেজ, নন প্রোগ্রেসিভ স্টেজ, প্রোগ্রেসিভ স্টেজ, আরেকটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। এই তিনটা স্টেজ থাকে। নন প্রোগ্রেসিভ স্টেজটা কি? during which reflex compensatory mechanism are activated and perfusion of vital organ is preserved. During which reflex compensatory mechanism are activated and perfusion of vital organ is preserved. Vital organ গুলা perfusion গুলা ঠিক থাকবে। আর প্রোগ্রেসিভ স্টেজে হচ্ছে পরবর্তী যে স্টেজটা, যেটা টিস্যু হাইপারপারফিউশন হবে, সার্কুলেটরি এবং মেটাবলিক ইমব্যালেন্সটা হবে। এখানে ইমব্যালেন্সটা হবে, সার্কুলেটরি ইমব্যালেন্স, মেটাবলিক ইমব্যালেন্সেস, হাইপারপারফিউশন। নাম্বার সি হচ্ছে ইরিভার্সিবল স্টেজ। সেখানে এটা নন প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ স্টেজটা আবার নরমালে চলে যেতে পারে, কিন্তু ইরিভার্সিবল স্টেজটা আর কোনো নরমালে যাবে না। ইরিভার্সিবল স্টেজটা ড্যামেজ হয়ে যাবে, বডি হ্যাজ ইনকার্ড সেলুলার টিস্যু ইনজুরি, সিভিয়ার ইনজুরি হবে। সেখানে even if the hemodynamics are corrected, survival is not possible. সেটা কিভাবে ইরিভার্সিবল স্টেজটা কিভাবে হয়, সেটা চার্ট আছে দেখো। ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হবে, ডিক্রিজ ব্লাড প্রেশার, worsen of metabolic acidosis, decrease flow to the vital organism, renal failure and edema, pulmonary edema এবং acute respiratory distress syndrome। এইগুলো হচ্ছে, এগুলো এইভাবে, এটা কিভাবে হচ্ছে দেখো শকের এটা। এরপর আসো তুমি ক্লিনিক্যাল কোর্স, ক্লিনিক্যাল কোর্সটা তোমাদের দরকার নাই। মেকানিজম অফ সেপটিক শক, এটা আমাদের রিটেনে তোমরা এটা লিখতে হবে। মেকানিজমের ক্ষেত্রে আমি এই চার্টটা দেখো,
এটা দেখো, এটাতে দেখো সেপটিক শক বা এন্ডোটক্সিক শক। এটা কি? এটা হচ্ছে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে যেটা হচ্ছে আর কি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে সেল ওয়াল, এখানে লাইপোপলিস্যাকারাইড সেখানে কি হবে? লাইপোপলিস্যাকারাইড থেকে এখানে টিউবার নেক্রোটিক ফ্যাক্টর সাইটোক্রোম বা ইন্টারলিউকিন 1 হবে, ইন্টারলিউকিন 1 থেকে ইন্টারলিউকিন 6 এবং ইন্টারলিউকিন 8 রিলিজ হবে। আবার টিউবার নেক্রোটিক ফ্যাক্টর থেকে এবং এটা হচ্ছে প্লাকেটেড অ্যাক্টিভিটি ফ্যাক্টরস, এইসব মেডিয়েটরস বা আদার্স মেডিয়েটরস গুলা রিলিজ হবে। এই মেডিয়েটরস এর এই মেডিয়েটরস যেগুলি রিলিজ হবে, সেই মেডিয়েটরস এর অ্যামাউন্টের উপর এখানে ইফেক্টটা হবে। যদি মেডিয়েটরস লো কোয়ান্টিটি হয়, অল্প যদি রিলিজ হয়, তাহলে একরকম হবে ইফেক্টটা, মডারেট কোয়ান্টিটি হলে একরকম হবে, হাই কোয়ান্টিটি হলে একরকম হবে। এইভাবে তোমার লিখতে হবে। যেমন লো কোয়ান্টিটি যদি হয় মেডিয়েটরস গুলা, সেখানে মনোসাইট ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে, এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন হবে, সাইটো কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড বা কমপ্লিমেন্ট 3A, কম্পোনেন্ট 5A কম্পোনেন্ট অ্যাক্টিভেশন হবে, এখানে লোকাল ইনফ্লামেশন হবে। লো কোয়ান্টিটিতে যেটা, সেখানে লোকাল ইনফ্লামেশনটা হবে। আর কোয়ান্টিটি যখন হবে, সেক্ষেত্রে ফিভার, অ্যাকুট ফেজ রিঅ্যাকশন, যেটা তোমরা ইনফ্লামেশন পড়ে আসছো, যেখানে ইনফ্লামেশন সিস্টেমিক ইফেক্টটা হবে। এরপরে আসো হাই কোয়ান্টিটি, যেটা যদি এই মেডিকেলস গুলো ইফেক্টটা হাই কোয়ান্টিটি হলে এই ইফেক্টটা কি হবে? লো কার্ডিয়াক আউটপুট, লো পেরিফেরাল রেজিস্ট্যান্স, ব্লাড ভেসেল ইনজুরি, থ্রোম্বোসিস, টিআইসি, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেটা হচ্ছে ইরিভার্সিবল স্টেজে চলে যাবে। এটা হবে তখন হবে সেপটিক শক। এখানে ইরিভার্সিবল স্টেজ হলে সেটা রিটার্ন করা যাবে না। এটা হচ্ছে সেপটিক শকের, এটাই তোমার ডিটেলস, এই চার্টটা দিয়ে এবং তোমার এটা ডিটেলস তোমাদেরকে লিখতে হবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা থাকে। হোয়াট ইজ শক, টাইপস অফ শক অর স্টেজ অফ শক, আর এটা হচ্ছে মেকানিজম অফ সেপটিক শক বা এন্ডোটক্সিক শক, সেটা হচ্ছে রিটেনে দেওয়া হয়। এটা ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। এখন গত ক্লাসে যেটা পড়াইছিলাম, আমার কথাটি শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমার এখানে অনেক আওয়াজ স্যার। তুমি ভিডিও কল প্রত্যেকে ভিডিওটা অন করো, তোমাদের চেহারাটা একটু দেখে না, অনেকদিন দেখি না তো তোমাদের চেহারা। হ্যাঁ, দেখাবা না চেহারা, দেখাবা না নাকি? স্যার আমার এখানে অনেক আওয়াজ স্যার। একজন আছে, একজন পাইলাম। আচ্ছা, এরপরে আর কি? আর কে? আর তো কারোর চেহারা দেখি না, আর তো কারোর চেহারা দেখি না। একজন। আচ্ছা, গত ক্লাসে একটা ইডিমার, হোয়াট ইজ ইডিমা, কে বলতে পারবে? বলো দেখি, হোয়াট ইজ ইডিমা? স্যার বলো, কে বলতেছো বলো। Sir, abnormal accumulation of fluid in the interstitial space or body cavity. Called edema. pathophysiology category of edema. কে বলতে পারবে? Increase hydrostatic pressure, increase hydrostatic, আরেকটা হচ্ছে reduce plasmospheric pressure, এটা সে নির্ভর করে কিসের উপরে? প্রোটিনের উপরে, প্রোটিনের হাইপোপ্রোটিনিমিয়া হলে। এগুলি মনে রাখতে হবে না তো। ইনক্রিজ হাইড্রোস্টাটিক প্রেসার হতে পারে ইম্পিওর ভেনাস রিটার্নের জন্য, আর্টেরিয়াল ডাইলেটেশনের জন্য, এই দুটা কারণ হতে পারে। ইনক্রিজ হাইড্রোস্টাটিক প্রেসার যেটা কনজেনিটাল হার্ট ফেলিউর, পেরিকার্ডাইটিস, তারপরে সিরোটিক লিভার, অথবা এক্সটার্নাল প্রেসার বা কোনো মাসের কারণে প্রেসার যেটা হয়। আর রিডিউস অসমোটিক প্রেসার যেটা, সেখানে হচ্ছে অ্যালবুমিন পরিমাণ, প্রোটিনের পরিমাণ যখন কমে যাবে, রিডিউস হয়ে যাবে, কমে যাবে, সেটা কোন ক্ষেত্রে রিডিউস প্লাজমা অসমোটিক প্রেসারটা হয়,
সেটা হচ্ছে প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি, নেফ্রোটিক সিনড্রোম যেটা, তারপর হচ্ছে সিরোটিক লিভারে হবে, ম্যালনিউট্রিশন হবে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যেটা, আর প্রোটিন লুজিং গ্যাস্ট্রোএন্টেরোপ্যাথি। এই দুটো হচ্ছে মেইন জিনিস যেটা। আর হচ্ছে এছাড়া হতে পারে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, সোডিয়াম রিটেনশন, ইনফ্লামেশন, এগুলো হচ্ছে এডিশনাল। কয় ধরনের হতে পারে? একটা জেনারেল ইডিমা হতে অথবা লোকাল ইডিমা হতে পারে। একটা ম্যালনিউট্রিশন পেশেন্ট আসছে, একটা ম্যালনিউট্রিশন পেশেন্টের ইডিমাটা কিভাবে হবে সেটা বল। ম্যালনিউট্রিশন মানে কি? সেখানে কি কম হবে? বলতে পারবা না? ম্যালনিউট্রিশন মানেটা কি? প্রোটিন এবং প্রোটিন কম হয় স্যার, মানে নিউট্রিশন কম হয় স্যার। নিউট্রিশন কম হয়। নিউট্রিশন স্যার। নিউট্রিশন তার মানেটা কি? স্যার তার মানেটা কি? স্যার ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো যেগুলো আছে স্যার, যেমন প্রোটিন, ওগুলো স্যার কম থাকে স্যার। যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ ম্যালনিউট্রিশন, তুমি কি বলবে? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পিএম আপনার সাথে না, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তাহলে কি হবে? কি বলবা তুমি? প্রোটিন এবং ক্যালোরি রিডাকশনটা যেটা, এখানে মেইনটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটা যখন কম হবে ম্যালনিউট্রিশন ক্ষেত্রে, প্রোটিনটা যখন কম হবে তাহলে কি হবে? কি হবে? প্লাজমা অস্মোটিক প্রেসার, প্লাজমা অস্মোটিক প্রেসার কি হবে? বাড়বে না কমবে? একটা ম্যালনিউট্রিশন ক্ষেত্রে প্রোটিনটা কমে যাবে, প্রোটিন কমলে কি হয়? প্লাজমা অস্মোটিক প্রেসার কমে যাবে। প্লাজমা অস্মোটিক প্রেসার যখন কমে যাবে তখন ব্লাড ভলিউমটা কমে যাবে, ডিক্রিজ করবে। ব্লাড ভলিউমটা যখন ডিক্রিজ করে তখন কি হয়? কার্ডিয়াক আউটপুটটাও ডিক্রিজ হবে। সে তখন কার্ডিয়াক আউটপুটের যে ইফেক্ট গুলো আছে, আর্টেরিয়াল ব্লাড ভলিউমটা ডিক্রিজ করবে, এখানে রেনিন, অ্যালডোস্টেরন, অ্যাঞ্জিওটেনসিন যে সিস্টেমটা আছে সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে, অ্যালডোস্টেরনটা ইনক্রিজ হবে, অ্যাঞ্জিওটেনসিন 2টা ইনক্রিজ হবে, সেখানে রেনাল সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা হবে। তো রেনাল সোডিয়াম রিঅ্যাবজর্পশন সবসময় ওয়াটারের সাথে রিঅ্যাবজর্পশন হয়, সেখানে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হবে, ইনক্রিজ প্লাজমা ভলিউম হবে, ইনক্রিজ ট্রানজিশন হবে, ইডিমা হবে। এইটা হচ্ছে ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে এই একই প্রসেস, নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেও একই প্রসেস, বা হেপাটিক সিনথেসিস অফ প্রোটিন ইন লিভার, সিরোটিক লিভারের ক্ষেত্রে একইভাবে সেখানে এইভাবে তোমার ইডিমাটা ফরমেশন হচ্ছে। আরেকটা আছে তোমার যেটা কার্ডিয়াক আউটপুট বা হার্ট ফেলিওরের ক্ষেত্রে, হার্ট ফেলিওর ক্ষেত্রে এখানে মেইনটা কি? হার্ট ফেলিওর ক্ষেত্রে মেইনটা কি? মেইন কজটা কি হবে? এখানে তো প্লাজমা অস্মোটিক প্রেসারটা ডিক্রিজ করে, তাহলে এই হার্ট ফেলিওর ক্ষেত্রে কি হয়? আমি আগে দেখালাম না, হার্ট ব্লাড পাম্প করতে পারে না স্যার। হ্যাঁ, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এখানে হবে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ওখানে কজগুলো দেখালাম না, এই দেখো ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ক্ষেত্রে এখানে একটা কথা না, কনজেটিভ কার্ডিয়াক ফেলিওর, এখানে ইম্পেয়ার মেয়াস রিটার্ন হবে। তাহলে এখানে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক মেনটা হবে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কিভাবে হবে সেটা হার্ট ফেলিওর হলে কার্ডিয়াক আউটপুটটা ডিক্রিজ হবে, যেটা ইফেক্টিভ ডিক্রিজ ইফেক্টিভ আর্টেরিয়াল ব্লাড ফ্লো। আবার এখানে আবার রেনাল ভেসোকনস্ট্রিকশনটা হবে, টিউবের রিঅ্যাবজর্পশনটা বেড়ে যাবে, সোডিয়াম এবং ওয়াটারে জিএফআরটা কমবে, তারপরে এখানে রিটেনশন অফ দি সোডিয়াম এবং ওয়াটার, প্লাজমা ইনক্রিজ, প্লাজমা হবে ট্রানজিশন। এটা হচ্ছে। আর একটা সেন্ট্রালি যেটা যায় ইনক্রিজ সেন্ট্রাল ভেনাস প্রেসার, ক্যাপিলারি প্রেসার যেটা ডিক্রিজ হবে, ইনক্রিজ সেন্ট্রাল ভেনাস প্রেসার ইনক্রিজ হবে এবং ক্যাপিলারি প্রেসারটা ডিক্রিজ হয়ে সেখানে ইনক্রিজ ট্রানজিশন হবে এবং ইডিমা ফর্মেশন হবে। এগুলো তো মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে তোমরা কিছু তো লিখতে পারবো না, বলতে পারবো না। তোমরা পড়ালেখা করো না মনে হইতেছে, আমার তো যাওয়া ধারণা কতটুকু পড়তেছে আল্লাহ জানে। অ্যাম্বুলিজমটা কি? অ্যাম্বুলাসটা বলা, হোয়াট ইজ অ্যাম্বুলাস? ডেফিনিশন যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ অ্যাম্বুলাস বলো, প্রথমে থ্রোম্বাস ফরমেশন হয়। থ্রোম্বাসটা যখন ডিটাচ হয়ে
ব্লাডে চলে আসবে, সেটা ফ্রি ফ্লো হবে, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স। সেটা কি হতে পারে? লিকুইড হতে পারে, সলিড হতে পারে, এবং গ্যাসিয়াস সাবস্টেন্স হতে পারে, ক্লট হতে পারে। সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটা যখন বিভিন্ন ব্লাড ভেসেলসে সেটা আর্টারি এবং ভেনাস অবস্ট্রাকশন করে, তাহলে কি হবে? একটা ফার্স্ট যে কোনো একটা ভেসেলসে যখন এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হবে, এন্ডোথেলিয়াম ইনজুরি হবে, সেখানে একটা থ্রম্বাস ফর্মেশন হবে। যেটা থ্রম্বোস যেটা ইনফ্লামেশন থেকে ইনফ্লামেশন হবে, প্রথমে ইনফ্লামেশন হবে, তারপরে এখানে থ্রম্বাস ফর্মেশন হবে, ইনফ্লাম এরিয়াতে থ্রম্বাসটা এখানে একটা ক্লট ফর্মেশন হবে। স্টেবল ক্লট যেটা ফর্মেশন হবে সেটা অ্যাটাচ থাকবে ব্লাড ভেসেলস যে টিস্যু ইনজুরি যে এরিয়াতে অ্যাটাচ থাকবে, সেটা হবে থ্রম্বাস। এবং থ্রম্বাসটা যখন ডিটাচ হয়ে যাবে, ব্লাডে আসবে, ট্রাভেল করবে যখন ব্লাডে, তখন সেটা হবে অ্যাম্বুলান্স। অ্যাম্বুলেন্সটা যখন যে কোনো এরিয়াতে কোনো ব্লাড ভেসেলে যায়, ব্লাড ভেসেলকে অবস্ট্রাকশন করবে, তবে তার প্রক্সিমাল এরিয়াতে কি হবে? ইনফার্ক্ট হবে। ইনফার্ক্ট এরিয়াটা যদি বেশি টাইম ইনফার্ক্ট করে, সেখানে কি হবে? ব্লাড সাপ্লাই বন্ধ হবে, অক্সিজেন সাপ্লাই বন্ধ হবে, টিস্যু ড্যামেজ হবে, সেখানে নেক্রোসিস হবে, তারপরে সেল বা টিস্যুটা এখানে ডেথ হয়ে যাবে। এটা হচ্ছে এগুলো তো তোমাদের জানতে হবে, এগুলো না জানলে। স্যার বোন টিউমার পড়াইছিল। বোন টিউমার, তো এটা বলতে এতক্ষণ লাগে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে নেক্সট ক্লাস কি? এখন কোন ক্লাস আছে? নেক্সট ক্লাস কি আছে? টিউটোরিয়াল ক্লাস। টিউটোরিয়াল ক্লাস আছে। টিউটোরিয়াল ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে কিনা? জি স্যার, রেগুলার প্রত্যেকটা সাবজেক্টে রেগুলার নিচ্ছে? আচ্ছা, এখন আইটেমের কথা কিছু বলছো তোমাদেরকে, যাদের আইটেম ক্লিয়ার নাই? স্যার যাদের আইটেম ক্লিয়ার নাই তাদের আইটেম হচ্ছে স্যার ক্লাসের পরে স্যার। আচ্ছা, এগুলো এখন তোমাদের যারা আইটেম ক্লিয়ার নাই তাদেরকে সবাইকে বলে দেবো একটা সময় আইটেমটা ক্লিয়ার করা, তাহলে সামনে পরীক্ষাটা হয়তো সবাই একসাথে দিতে পারবো আর কি। এটা পরীক্ষা তো হতে অনেক দেরি হবে মনে হইতেছে, এখন কোনো ডিসিশন হয় নাই। ঠিক আছে, আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকো, লেখাপড়া করতে হবে, লেখাপড়া না করলে এটা ঠিক করতে পারবো না।